আমি তোমাদের এই চ্যাপ্টারের ইলাস্ট্রিটি চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি তোমাদের বোঝাচ্ছি। বইয়ের অঙ্ক দেখো, 44 নম্বর অঙ্কটা দেখো, 44 নাম্বার সামটা দেখো বইয়ের। এখানে কনজিউমার সারপ্লাস বার করতে বলেছে। কনজিউমার সারপ্লাস বলতে বোঝাচ্ছে আমি কোনো একটা জিনিস কেনার জন্য কি দাম, কি প্রাইস দেবো আর অ্যাকচুয়ালি কি দিলাম। মনে করো কোনো একটা জিনিসের দাম আমি ভাবলাম 10 টাকা দাম, কিন্তু আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম জিনিসটার দাম কত, বললো 7 টাকা। তাহলে কনজিউমার সারপ্লাস কত? 10 - 7 = 3। এখানে দেখো, এখানে একটা কনজিউমার 5 কেজি টি 60 টাকা 60 রুপিস পার কেজিতে কিনতে রাজি আছে। এবার সে দেখো, ফার্স্ট ইউনিটের জন্য 100 রুপিস, সেকেন্ড ইউনিটের জন্য 90, থার্ড ইউনিটের জন্য 80, তারপর 70, তারপর এই আছে। তাহলে কনজিউমার সারপ্লাসটা বার করতে বলেছে। তাহলে ভালো করে দেখো, কনজিউমার সারপ্লাসটা পেলাম কি করে? 60 + 90 + 80, 60 + 90 + 80 + 70 + 60 আর +70 আর লাস্ট ইউনিটের জন্য যেহেতু 60, তাহলে আমি প্রতিটা ইন্ডিভিজুয়াল ইউনিটের জন্য কত করে সে প্রাইস পেমেন্ট করতে রাজি আছে সেটাকে আমি অ্যাড করলাম। আর যদি জিনিসটা একবারে নিতাম তাহলে কত টাকা খরচা হতো? 5 × 60। তাহলে কনজিউমার সারপ্লাস কত? 100। এবার 48 সামটা দেখো, এখানে বলেছে আমি দুটো ছক করে নিলাম, একটা যেখানে ডিম্যান্ড লিখলাম আর প্রাইস লিখলাম। যখন প্রাইস 50 রুপিস তখন ডিম্যান্ড হলো 60, আর প্রাইস যখন 30 তখন ডিম্যান্ডটা বার করতে বলেছে। এখানে একটা কন্ডিশন বলেছে যে ইলাস্ট্রিটি অফ ডিম্যান্ড ইজ ইউনিটারি। তা আমরা জানি যে ইলাস্ট্রিটি অফ ডিম্যান্ড যদি ইউনিটারি বা 1 হয়, তাহলে ডিউ টু চেঞ্জ ইন প্রাইস টোটাল এক্সপেন্ডিচার রিমেন আনচেঞ্জ। টোটাল এক্সপেন্ডিচার মিনস প্রাইস ইনটু আউটপুট। তাহলে প্রথম ক্ষেত্রে টোটাল এক্সপেন্ডিচার কত? 60 × 50 মানে 3000। পরের ক্ষেত্রে টোটাল এক্সপেন্ডিচার কত? 30 × x মানে 30x। যেহেতু প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড = 1, এটা একটা স্পেশাল কেস। যেহেতু প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড = 1, সো ডিউ টু চেঞ্জ ইন প্রাইস টোটাল এক্সপেন্ডিচার রিমেন আনচেঞ্জ। দ্যাট মিনস 3000 = 30x, তাহলে x = 100। বারবার বলছি, এটা ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড যদি 1 হয় তখনই তোমরা এই টেকনিকটা ইউজ করবে, আদারওয়াইজ কিন্তু এই টেকনিক দিয়ে হবে না। এবার 49 এর অঙ্কটা দেখো, 49 এর অঙ্কটা দেখো। এখানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বার করতে বলেছে যখন প্রাইস 5 থেকে 3, এটা নর্মাল করতে বলেছে। আর আরেকটা বলেছে সেম অঙ্কটা রেসপেক্টেই বলেছে অ্যাভারেজ প্রাইস আর অ্যাভারেজ কোয়ান্টিটি রেসপেক্টে, যখন প্রাইসটা ডিক্লাইন ফ্রম 6 to 3। তো ভালো করে দেখো, আমি প্রথমে যে টেবিলটা লিখলাম, প্রাইস আর ডিম্যান্ড লিখলাম। প্রাইস কত, কোন কোন প্রাইসের রেসপেক্টে বার করতে বলেছে? 5 আর 3, তাহলে 5 লিখলাম, 3 লিখলাম, তার এগেন্সে ডিম্যান্ড 40 আর 60 লিখলাম। ডিএক্স, আচ্ছা আমাকে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বার করতে বলেছে। আমার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের ফর্মুলা কি? -dx/dp × p/x। এই মাইনাসটা কি আসলে দেওয়ার অর্থটা হলো যে রেজাল্ট তো নেগেটিভ আসবেই ইলাস্টিসিটি,
এটা এই নেগেটিভটাকে পজিটিভ করার জন্যই মাইনাসটা নিচ্ছে, একটু ভালো করে বুঝবে। এই নেগেটিভ রেজাল্টটাকে পজিটিভ করার জন্যই আমরা এই মাইনাস সাইনটা ইউজ করছি। তাহলে ডিএক্স মানে কি? চেঞ্জ অফ কোয়ান্টিটি ডিম্যান্ড। তাহলে চেঞ্জ অফ কোয়ান্টিটি ডিম্যান্ড কত? 60 মাইনাস 40 মানে 20। ডিপি মানে চেঞ্জ ইন প্রাইস, 3 মাইনাস 5, 3 মাইনাস 5 ইকুয়াল টু -2। পি মানে ইনিশিয়াল প্রাইস মানে 5, আর এক্স মানে ইনিশিয়াল কোয়ান্টিটি 40। এবার এই ভ্যালুগুলো এখানে পুট করে ভ্যালুটা কত পেলাম? 1.25। এবার আমাকে এই অঙ্কটাতে বলেছে অ্যাভারেজ প্রাইসের রেসপেক্টে। দেখো ডিপি মানে কি? চেঞ্জ অফ প্রাইস, 3 মাইনাস 6 মানে -3। ডিএক্স মানে কত? 60 মাইনাস 20 মানে 40। এখানে পিটাকে আমরা অ্যাভারেজ প্রাইস যেহেতু বলেছে, তাহলে পিটাকে কী করলাম? 6 + 3 ডিভাইডেড বাই 2, এটাকে 4.5। আর এক্স মানে অ্যাভারেজ কোয়ান্টিটি 20 + 60 বাই 2 ইকুয়াল টু 30। এটাকে আমরা যেহেতু অ্যাভারেজ প্রাইস নিচ্ছি, অ্যাভারেজ প্রাইসটাকে নেওয়াটাকে বলে আর্ক ইলাস্টিসিটি। এটাকে আমরা বলি আর্ক ইলাস্টিসিটি। অ্যাভারেজ প্রাইস নিয়ে যেটা আমরা করি সেটাকে আমরা বলি অ্যাভারেজ প্রাইস নিয়ে যেটাকে আমরা করি সেটাকে আমরা বলি আর্ক ইলাস্টিসিটি। এবার ভ্যালুগুলো পুট করে আমি এটা দেখলাম। এবার 76-এর অঙ্কটা দেখো, বইয়ের 76-এর যে অঙ্কটা সেটা দেখো। বলেছে যে কোয়ান্টিটি ডিমান্ড ফর এ কমোডিটি অ্যাট প্রাইস 10 per unit is 40 unit. If the price of elasticity demand -2, the price falls by 2 per unit. Calculate the quantity demand at the new price. তাহলে বলেছে যখন প্রাইস 10 টাকা ছিল তখন ডিমান্ড ছিল 40, প্রাইস 2 টাকা কমলো, প্রাইস যদি 2 টাকা কমে তাহলে এখন নতুন প্রাইস হচ্ছে 10 - 2 8, আর এখান থেকে ডিমান্ড থেকে এ ধরলাম, আমার এর ভ্যালুটা বার করতে হবে। অঙ্কটা একটু ভালো করে কিন্তু খেয়াল করবে, অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবে। এখানে অনেকের মাইনাস প্লাস মাইনাসে কিন্তু ঝামেলা হয়ে যায়, এর ফলে কিন্তু অঙ্কটা ভুল হতে পারে। ভালো করে কথাগুলো শোনো। ইপির ফর্মুলা কি? -dx/dp ইন্টু p/x। আগের অঙ্কের মতোই ডিপি, ডিএক্স, এক্স আর পি বার করে নিলাম। এবার দেখো ভালো করে দেখো, আমি কিন্তু বারবার বলছি এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করে দেখো। আমি যখন ইপি লিখেছি তখন কিন্তু -2 লিখিনি, 2টা লিখেছি। কেন 2টা লিখেছি, -2টা লিখলাম না? কারণ ইপির ফর্মুলাটা দেখো কি আছে। ইপির ফর্মুলাটা আছে -dx/dp ইন্টু p/x। এই মাইনাসটা দিয়েছি কিন্তু রেজাল্টটা পজিটিভ আনার জন্য, ওই জন্য দেখো আমি 2 + 2 লিখলাম কিন্তু। এবার আমি দেখো ইপির ফর্মুলাটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে এর ভ্যালু কত পেলাম? 56। অর্থাৎ নিউ কোয়ান্টিটি ডিম্যান্ড হলো 56। আমি আবার বারবার আবার বলছি, দেখো আমি যখন এখানে ইপি লিখেছি তখন কিন্তু -2 লিখিনি। ইপি যখন লিখবে তোমরা কিন্তু ইপির পজিটিভ ভ্যালুটাই লিখবে। কোশ্চেনে -2 দেয়া থাকলেও তোমরা কিন্তু ইপি ইকুয়াল টু মাইনাস দিয়ে লিখবে না। ইপির রেজাল্টটা কিন্তু সংখ্যার রেসপেক্টে বা নাম্বারের রেসপেক্টে পজিটিভ নাম্বারটাই লিখবে, কিন্তু ইপির ফর্মুলাটা যখন লিখবে তখন কিন্তু তার আগে মাইনাসটা বসাবে। আবার বলছি, ইপির কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকলে নিউমেরিক্যাল ভ্যালুটাকে মাইনাস ছাড়া লিখবে, এবং ইপির ফর্মুলাটা যখন বসাবে তখন কিন্তু তার আগে মাইনাস বসাবে। আর একটা অঙ্ক দেখো, দেখো বইয়ের এই অঙ্কটা দেখো, আমি ছবি আমি আর করাচ্ছি না। 53 অঙ্কটা দেখো,
দেখো সেমভাবে আমরা যেভাবে মানে করেছি তোমরা আগের মতো ছক করেও করতে পারো বা এই টেকনিকটা দিয়েও ইউজ করতে পারো। পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস ডিভাইড করে ইর ফর্মুলাটা কি, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিভাইড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এই মেথডেও করতে পারো বা ছক কেটে আগের অঙ্কগুলো যেভাবে আমি করেছি সেভাবেও তোমরা করতে পারো।